সংস্কার প্রক্রিয়া নিয়ে গোলটেবিলে যোগ দিলেন জাতিসংঘ মহাসচিব, আছেন রাজনৈতিক দলের নেতারাও। বিকেলে নাগরিক প্রতিনিধি ও তরুণ নেতৃত্বের সাথে সংলাপ করবেন গুতেরেস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ মহাসচিবের, জানালেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হবে। In the line of democracy, of human rights, of inclusion, that is exactly what we would like to see everywhere in the world. So thank you for your example, thank you for your hospitality, thank you for your fantastic support. বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন, হাইকোর্টের রায় আসতে পারে কাল। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণ, নারী নিপীড়ন, নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু, সামাজিক ঐক্য গড়ার তাগিদ। সিরাজগঞ্জে নির্মাণ কাজের সময় দেয়াল ধসে 2 শ্রমিক নিহত, গুরুতর আহত 3 জন, হাসপাতালে ভর্তি। গাজা যুদ্ধবিরতির পরিধি বাড়াতে এবং স্থায়ীভাবে সংঘাত বন্ধে নতুন পরিকল্পনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুত হামাস। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এতে অংশ নিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ সংশ্লিষ্টরা। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই গোল টেবিল আলোচনা শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াদ ছাড়াও কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার বৈঠকে আছেন। অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গোল টেবিল আলোচনার বিষয় সম্পর্কে জানবো। হোটেল ইন্টারকন্টিনেন্টে আছেন সহকর্মী মাহফুজ বিশু। গোল টেবিলে আলোচনার বিষয়গুলো আসলে কি কি, এজেন্ডা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এখানে আসলে মোট 4টি পর্বে আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের যে এবারের বাংলাদেশ সফর, সেই সফরের শেষ দিনে তিনি অবস্থান করছেন। প্রথম দফায় দুপুর 1টা থেকে সোয়া 2টা পর্যন্ত মূলত রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তার সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই বৈঠকের স্বভাবতই বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে 5 আগস্টের যে শেখ হাসিনা সরকারের পতন, তার পরবর্তীতে 8 আগস্টের অন্তর্বর্তী সরকার গঠন, সেই সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং সেসব ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় স্বভাবতই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নির্বাচন প্রসঙ্গ এবং সেটি পাচ্ছেও। সেই নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি এবং আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচন কোন সময় অনুষ্ঠিত হবে সেটি নিয়ে যেরকম এক ধরনের ধোঁয়াশা যেরকম রয়েছে, সেই পাশাপাশি নির্বাচন কোন ব্যবস্থাপনায় হবে তা নিয়েও নানান আলোচনা চলমান। এই অবস্থায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর আগে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার চাইলে নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত। সেই কারিগরি সহায়তার ধরন কি হবে সেগুলো নিয়ে নিশ্চিতভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানতে চাইতে পারেন। তার পাশাপাশি বাংলাদেশের একটি বড় সংকট রোহিঙ্গা সংকট। আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব গতকাল রোহিঙ্গা ক্যাম্প নিজের সশরীরে পরিদর্শন করেছেন, তাদের সঙ্গে ইফতার করেছেন
সেই সংকটের ভবিষ্যৎ কি, রিপ্যাট্রিয়েশন কিভাবে হবে, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি, সেসব নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যমত সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং জাতিসংঘ মহাসচিব কিন্তু বেশ কয়েকবার এর মধ্যে স্পষ্ট করেছেন, আজকে সকালে কি গতকালকে তার কক্সবাজারের বক্তৃতায়, যে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম এবং যে সমস্ত উদ্যোগ তারা নিচ্ছেন সেগুলোর সঙ্গে থাকবে। এখন সেগুলোর বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হয় তাহলে সেটি বাস্তবায়ন করা সরকারের জন্য খুবই কঠিন। ফলে আমরা ধারণা করছি যে জাতিসংঘে এইসব বিষয়ে বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি মহাসচিব আছেন, বিএনপির স্থায়ী কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ আছেন, জামাত নেতা আছেন, নবগঠিত যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম আছেন, অন্যান্যরা আছেন, তাদের মতামত তিনি বোঝার চেষ্টা করবেন এবং বোঝার পরে হয়তো বিকেলে জাতিসংঘ মহাসচিবের যে সংবাদ সম্মেলন, সেখানে হয়তো এই সামরিক মনোভাব বুঝে বাংলাদেশের চলমান রাজনীতি, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের নির্বাচন ব্যবস্থাপনা, সংস্কার কার্যক্রম কতদূর হবে, সেসব বিষয় নিয়ে হয়তো জাতিসংঘ তার পর্যবেক্ষণ তুলে ধরতে পারে বলে আমরা ধারণা করছি। এই বৈঠকটি 2:15 শেষ হওয়ার কথা। 2:15 পরপরই কিন্তু ডক্টর আলী রিয়াজ এবং প্রফেসর ইউনুস, যেটির আহ্বায়ক ডক্টর আলী রিয়াজ সহসভাপতি, সেই যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাব, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, সেটিও মিলিয়ে দেখার একটি সুযোগ পাবেন জাতিসংঘ মহাসচিব। ধন্যবাদ মিশু আপনাকে। সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনার বিষয়গুলো জানাচ্ছিলেন সহকর্মী মিশু। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ, আবারও প্রতিশ্রুতি দিলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন তিনি। এ সময় বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জানান, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো। বাংলাদেশের সরকার ও জনগণকে সহায়তায় সর্বাত্মক ভূমিকা পালন করবে সংস্থাটি, দেন এই প্রতিশ্রুতিও। এ সময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন তিনি। সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায়। বলেন, সংকটময় এ পরিস্থিতিতে জাতিসংঘ সাধ্যমতো এদেশকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আরও জানান, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে জাতিসংঘ। সবশেষ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনা সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. So thank you for your example, thank you for your hospitality, thank you for your fantastic support. রাজনৈতিক ঐক্যমত্য হলে নতুন সংবিধান প্রণয়নের সমস্যা দেখছেন না জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 সদস্য ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার। তাদের মতে এক্ষেত্রে গণপরিষদ গঠনেও সমস্যা নেই। নির্বাচিত জাতীয় সংসদ ও গণপরিষদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে একসাথে কাজ করতে পারে। লাভলি বিথের রিপোর্ট। গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংশোধনের বিষয়টি নতুন করে সামনে আসে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য পুরো সংবিধানেরই পরিবর্তন চান। তাদের দাবি নতুন সংবিধান প্রণয়ন। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন বিদ্যমান সংবিধানে নানা ধারা সংশোধন ও বাতিলের সুপারিশ করেছে, তবে এনসিপির দাবির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলছেন, নতুন সংবিধান প্রণয়ন বা পুনর্লিখনেও সমস্যা দেখছেন না। কমিশনের প্রস্তাবগুলো গৃহীত হয় তাহলে কিন্তু এটা প্রায় পুনর্লিখনই বলতে হবে, যে পুনর্লিখনই হবে। পুনর্লিখন, নতুন করে সংবিধান প্রণয়ন, সবকিছু বাদ দেওয়া হয়তো পুরানো সংবিধানের কিছু কিছু জিনিসটা আসবে। সংবিধান নতুন করে লেখা এই অভিজ্ঞতা বা এই দাবি একেবারে অবাস্তব কিছু নয়। প্রতি বছরই এরকম বিভিন্ন দেশে এটা হচ্ছে। কারণ মনে রাখবেন, সংবিধান কোনো অবস্থাতেই কোনো সেক্রেট ডকুমেন্ট নয়, এটা নাগরিকদের আকাঙ্ক্ষার রাজনৈতিক দলিল। তবে নতুন সংবিধান প্রণয়ন কিংবা পুনর্লিখন যাই হোক, এর বৈধতা কিভাবে পাবে? বিপ্লবের পর 5 আগস্ট থেকে বিলুপ্ত সংসদ, আবার জনগণের প্রতিনিধি ছাড়া গণপরিষদও গঠন সম্ভব না। এই অবস্থায় সংস্কার প্রস্তাবের বৈধতা কিভাবে হবে? এটা খুব অসম্ভব কিছু নয়। গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে থাকলে
সেই সংসদ গণপরিষদের কাজ কিছুটা করবে, আবার পাশাপাশি দেশ শাসন করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন তারা এটা জনগণের কাছে যাবেন, তাদের দায়িত্ব হচ্ছে বোঝানো যে তারা গণপরিষদে কিরকম আকার চান। আগামী নির্বাচনটা হতে পারে যে এটা শুধু গণপরিষদ, এটার কাজ হবে মূলত সংবিধান সম্পর্কে সাংবিধানিক পরিবর্তন। গণপরিষদের কাজ শেষ হওয়ার পরে তারপরে গণপরিষদ ভেঙে গিয়ে একটা সংসদ নির্বাচন হতে পারে, এইরকম একটা, কিংবা তারা আগে থেকে ঘোষণা তাদের ঐক্যমত্য হইতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা গণপরিষদের ভূমিকা পালন করবে, তারপরে তারা সংসদ হিসাবে কাজ করবে নতুন করে ভোট না করেই। গণপরিষদ ও জাতীয় সংসদ একসাথে কাজ করলে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণমূলক হতে পারে বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের 2 সদস্যই। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য চান তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে কয়েকটি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশ থেকে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ, খুন হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণে সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে পারছেন না, তোলেন এই অভিযোগ। দাবি, উল্টো তার বক্তব্যের মাধ্যমে ধর্ষক নিপীড়করা উৎসাহিত হচ্ছে। তারা জানান, এই ব্যর্থ উপদেষ্টাকে না সরানোর পরিণতি ভোগ করতে হবে সরকারকে। মানুষ হিসেবে গণ্য করতে চান না, মনে হয় কোনো জড়োয়া বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চান নারীকে। সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সকল হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার আমরা দাবি করছি। উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ করতে হবে এবং অপসারণ না করলে আমাদের ধারাবাহিক কর্মসূচি আমরা অব্যাহত রাখব। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমবে, এ মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে মাগুরায় যান তিনি। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় বলেন, যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে জামাত ইসলামী। আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান। বলেন, ধর্ষণ নিপীড়নের সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। এ সময় সামাজিকভাবে ধর্ষকদের বয়কটের আহ্বান জানান তিনি। কবর জিয়ারত শেষে আসিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন জামাতে আমির। এরপর আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটা আমরা দেখতে চাই। নারী বিদ্বেষ, নারী নিপীড়ন, ধর্ষণ কিংবা নির্যাতন, কালের পরিক্রমায় এই শব্দগুলোর সাথে যেন অভ্যস্ততা তৈরি হয়ে গেছে মানুষের। চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা নির্মম এই ঘটনাগুলো কি গা সওয়া হয়ে গেছে? প্রতিনিয়ত ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি নারী নিপীড়নের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চালু হয়েছে হটলাইনও। এতেও কি শুধরাবে সমাজ? সুমাইয়া ঐশীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলে গেল আসিয়া, ছোট্ট শরীরে পাশবিক নির্যাতন শেষ পর্যন্ত আর সইতে পারল না শিশুটি। বৃহস্পতিবার দুপুর 1টায় সিএমএইচ হাসপাতালে শরীরে গভীর ক্ষত নিয়ে মারা যায় 8 বছরের আসিয়া। আসিয়ার এই নির্মম ঘটনা সামনে আসার পরই ফুঁসে উঠেছিল গোটা দেশ। বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। শুধু আসিয়াই নয়, গত কয়েক মাস ধরে একের পর এক সামনে উঠে আসছে ধর্ষণ আর হয়রানিমূলক নানা ঘটনা। ধর্ষণ, নিপীড়ন থেকে ছাড় পায়নি শিশু, এমনকি গর্ভবতী নারীও। তবে কি দেশে হঠাৎ কমলো নারীর নিরাপত্তা? নারী ও শিশু নির্যাতনে হওয়া মামলার একটি পরিসংখ্যান দেখলে এর উত্তর পাওয়া যাবে।
পুলিশের তথ্য বলছে, গত ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সারা দেশে মামলা হয়েছে 1205টি, জানুয়ারিতে হয়েছে 1440টি এবং ফেব্রুয়ারিতে দায়ের হয়েছে 1430টি মামলা। সব মিলিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গত 3 মাসে নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে মোট 4075টি। গত বছর এই 3 মাসে মামলার সংখ্যা ছিল 3660টি, অর্থাৎ নারী ও শিশু নিপীড়নের ঘটনা বেড়েছে বৈকি। এমন অবস্থায় গত 10 মার্চ নারী নির্যাতন প্রতিরোধে 3টি হটলাইন চালু করে পুলিশ। এই 3টি নম্বরে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে মিলবে সহায়তা বা আইনি পরামর্শ। নারী নির্যাতন বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করার জন্য গুরুত্ব বলতে অবশ্যই এটি তো একটি গুরুত্বপূর্ণ, সুতরাং এটিকে যেন সাথে সাথেই যেন এটির ব্যবস্থা নেওয়া যায় সেজন্য কিন্তু এটি চালু করা হয়েছে। হটলাইন চালুর পর থেকে প্রতিদিনই সহায়তা চেয়ে ফোন আসছে। অধিকাংশ অভিযোগই সাইবার নিরাপত্তা ও পারিবারিক নির্যাতন সংক্রান্ত। এছাড়া ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে হটলাইনে। আমাদের কাছে সবচাইতে বেশি আসছে এই মুহূর্তে আসছে সাইবার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে অবগত করছে। তারপরে ইভটিজিং এর বিষয় রয়েছে। কিছু কিছু ফোন হচ্ছে কি একেবারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো ফোন, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় অফিসার পাঠানো হয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলো অভিযোগ আমাদেরকে করা হচ্ছে, সেগুলো হচ্ছে কি পুরনো অভিযোগ, হয়তো 3 মাস আগে একটি ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় আইনি পরামর্শ যেটি রয়েছে সেটি দেওয়া হচ্ছে। কেবলমাত্র আইনগতভাবে ব্যবস্থা নিলেই চলবে না। পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ ছাড়া ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা কমানো সম্ভব নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সবার আগে প্রয়োজন নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিলের ওপর রায় ঘোষণা হতে পারে আগামীকাল। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। 2019 সালের 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর হয় রায়, যাতে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর 6 আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান, যা এক সংবাদ বিজ্ঞপ্তিকে 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গাজীপুরে পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় গ্রেফতারকৃত 3 আসামি হল শ্রীপুরের নুরুল ইসলাম পাগলা, কেওয়া পশ্চিম খণ্ডের শাহাদাত হোসেন ও নেত্রকোনার জুলহাস। আরেক আসামি পলাতক রয়েছে। গত 27 ফেব্রুয়ারি রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন পোশাক শ্রমিক রেজাউল। সাথে থাকা 5000 টাকা ও মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। এরপর মরদেহ ফেলে যায় কলাবাগানে। গেল 9 মার্চ রেজাউলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অভিযান পরিচালনা করে আমরা হত্যার সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করে তারা অপরাধ স্বীকার করে যে তারা এই হত্যাটি সংঘটন করেছে। তার মোট ছিল 4 জন। সিরাজগঞ্জে ট্রেন নির্মাণের সময় দেয়াল ধসে 2 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সকালে শহরের শাহিদনগর ব্যাপারীপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ড্রেন নির্মাণের জন্য সেখানে খনন কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল তাদের উপর ধসে পড়ে। স্থানীয়রা 5 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 3 জন চিকিৎসাধীন। আমরা আসার আগে স্থানীয় জনগণ যারা ছিল ভিতরে আটকে পড়ে ওদেরকে হাসপাতালে পাঠিয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে বয়স্ক ভাতার কার্ড নিয়ে রমরমা বাণিজ্য চলছে। টাকা দিলেই জালিয়াতির মাধ্যমে জীবিতকে মৃত দেখিয়ে কিংবা একজনের নামের কার্ড আরেকজনকে বরাদ্দ দেয়া হচ্ছে। অভিযোগ, এতে একজন পশু চিকিৎসক সহ সমাজসেবা অফিসের কিছু লোকজন জড়িত। হঠাৎ ভাতার টাকা বন্ধে বিপাকে ইউনিয়নের অনেকে, তদন্ত করছে সংশ্লিষ্ট অফিস। বয়স ৮০ পেরিয়েছে, দিব্যি চলছেন, সামলাচ্ছেন সংসার। তবে কাগজে কলমে মৃত কুমারখালীর সুলতানপুর গ্রামের আখিরুন্নেছা। তাই বন্ধ হয়ে গেছে বয়স্ক ভাতা। সমাজসেবা অফিসে ঘুরেও আশ্বাস ছাড়া মেলেনি কিছু। আগে কইছিল যে মারা গেছে, পাশে কয় তোমার মাকে নিয়ে আসো, গেলাম, কষে বাড়ি যাও, আমরা বই লাহিয়ে দিই। আমার মা আবার ছোট ভাইয়ের সাথে করে 1 মাস পরেই গেছে, তবু হচ্ছে একই বলেছে যে উনি তো নেই, যাই হোক আপনারা আরো আসেন। যমুনা টিভির ক্যামেরা দেখে ছুটে এলেন কয়েকজন। কয়েক মাস ধরে বন্ধ তাদের ভাতাও। বইয়ের পাত দিতে মোবাইল দেওয়া ধরেছে, দেয় না। অফিসে গেলাম, অফিসাররা বলে যে ঠিক আছে যান, আমরা পরে দেখতেছি, ঠিক করে দেওয়া যাবে না, এই পর্যন্তই রয়েছে। এরা হচ্ছে ওই কিছু মানুষের মৃত্যু দেখায় অন্য লোকের নামে ওই ডাইভার্টেড করে বিক্রি করে। এটা হচ্ছে অফিস থেকে, ওই অফিসের হচ্ছে একজন কর্মকর্তা ছিল, ওরা নাম হচ্ছে শফিকুর, ট্রান্সফার হয়ে গেছে, সদ্য ট্রান্সফার হয়েছে। ও এই কাজগুলা ওই যার কথা বলতে চাও তাকে করে। অনুসন্ধানে বেরিয়ে এলো কালুয়া বেলতলা গ্রামের হাবিবুর রহমানের নাম। পেশায় তিনি পশু চিকিৎসক, তবে আড়ালে ভাতার কার্ড বাণিজ্যের অভিযোগ তার বিরুদ্ধে। এলাকাতে সব ওপেন সিক্রেট বলেও দাবি করলেন কয়েকজন। কথা হলো হাবিবুরের সাথে, অভিযোগের সত্যতার বিষয়ে জানতে চাই তার কাছে। আমরা এরকম জানতে পারছি যে আপনি বিভিন্ন সময় মানুষের ভাতার কার্ডগুলো করে দেন অর্থের বিনিময়ে, সঠিক কিনা এগুলো? বললাম যে সে কথা আপনার এবার যারা কই দিয়েছে সেবা তারা ঠিকই বলছে। আচ্ছা আচ্ছা। আর সমাজসেবা অফিসের কিছু কর্মকর্তারা ওই সব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল আগে, যাই হোক সেটা ইন্টারনাল ব্যাপার। অভিযোগ আছে সমাজসেবা অফিসের কিছু অসাধু লোকজন এতে জড়িত। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপপরিচালক। আমরা এই যেহেতু অভিযোগ পাইলাম অবশ্যই যাচাই করব, এবং এর মধ্যে যদি কেউ এর সাথে জড়িত থাকে, আমাদেরকেও জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা হবে। এমন চিত্র শুধু কুমারখালী উপজেলাতেই নয়, কুষ্টিয়ার আরও অন্যান্য উপজেলাগুলোতেও এমন ভাতাভোগীদের দুর্ভোগের চিত্র মাঝে মধ্যেই আমাদের কাছে আসে। তবে এর পেছনে যারা জড়িত রয়েছে সমাজসেবা অফিসের অসাধু কর্মকর্তারা। এসব ভাতাভোগীরা চাচ্ছেন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। এজন্য আরেক বজরঙ্গী ভাইজান চাঁপাইনবাবগঞ্জের শামসুল হুদা চেষ্টা করছেন অনুপ্রবেশের দায়ে ভারত বাংলাদেশে আটকে পড়াদের নিজ দেশে ফেরাতে। এখন পর্যন্ত 43 ঘটনায় সফলতা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিচলি কুমারের মরদেহ ফেরত নিয়ে গেছে তার স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। শুক্রবার সকাল থেকেই বিজলি কুমারের স্বজনদের অপেক্ষা। বিকেলে হস্তান্তর করা হয় মরদেহ। এরপর ভারতের পশ্চিমবঙ্গের চাটজামাল গ্রামের পথ ধরেন তারা। এই মরদেহ ফিরিয়ে দেওয়ার পেছনে কাজ করেছেন বজরঙ্গী ভাইজান। তবে তিনি বলিউডের সেই সিনেমার ভাইজান নন। চাঁপাইনবাবগঞ্জের শামসুল হুদা জানালেন দীর্ঘ যাত্রার গল্প। যেহেতু তার পাসপোর্ট ছিল না, অবৈধ অনুপ্রবেশকারী, সেখানে তার আইডেন্টিফিকেশনটাই জরুরি। তো এই আইডেন্টিফিকেশন করার জন্যেই জেল কর্তৃপক্ষ হাইকমিশনকে জানায়। হাইকমিশন সেটা আবার তাদের দেশের যে জেলার সেইখানকার ভেরিফিকেশন হওয়ার পরে এই প্রসেসটা করা হয়, যে কারণে একটু সময় লেগে যায়। অনুপ্রবেশের দায়ে 2021 সালের 24 জুন শরীয়তপুর থেকে গ্রেফতার হন বিজলি। 1 বছরের সাজার মেয়াদ শেষ হলেও আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ফিরতে পারেননি। বন্দী ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে। চলতি বছরের 15 জানুয়ারি শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উনি একটু অ্যাসিলেট কিছুটা হলেও আমাদের অ্যাসিস্ট করছেন, যেহেতু উনি বিশেষ করে পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে, যোগাযোগের বিষয়ে উনি সহযোগিতা করেছেন। বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশ বিজিবি এবং কারা কর্তৃপক্ষের সহায়তায় ভারতীয় কর্তৃপক্ষের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে। শামসুলের দাবি, অনুপ্রবেশের কারণে দুদেশে আটকা পড়া 43টি ঘটনার সমাধান করেছেন নিজের চেষ্টায়। আরও 16টি সমাধানের চেষ্টা করছেন তিনি। কারাগার থেকে ভুক্তভোগীদের বাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচ্ছেন সবখানে। উদ্দেশ্যটা একদম ক্লিয়ার
শুধুমাত্র মনের শান্তির জন্য করি। এখন পর্যন্ত বাংলাদেশে বহুত লোক এইভাবে আটকে আছে, তাদেরকে যদি ফেরত পাওয়া যায় তাদের পরিবারের কাছে, নিশ্চয়ই সেরকম অনুভূতি হবে। পেশায় একজন গণমাধ্যম কর্মী শামসুল, তবে ভালোবাসেন মানবিক কাজ, কুড়াচ্ছেন প্রশংসা, তাই অনেকে ডাকছেন বজরঙ্গী ভাইজান হিসেবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মাত্র 7 মিনিটে দোকান লুট। পটুয়াখালীর বাউফলে একটি দোকানের তালা কেটে শতাধিক মোবাইল ও নগদ টাকা চুরি করা হয়েছে। ভোরে উপজেলার কালীশুরি বন্দরের তালুকদার মোবাইল শপে হানা দেয় চোর। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2 চোর তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর লুটে নেয় দোকানে থাকা 128টি মোবাইল, সে সাথে প্রায় 3 লাখ টাকাও নিয়ে যায় তারা। দোকান লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গুতেরেসের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছি জামাতে আমির। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেতে চাই, সহকর্মী মাহফুজ মিশু আছেন সেখানে, সরাসরি সেখানে যাচ্ছি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী এবং ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। ছাত্র দলের কাজ হবে কারো লেজুর বৃত্তি না করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা, এ মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ছাত্রদল আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। বলেন, আগামী দিনে ছাত্রদলের সদস্যরাই দলের হাল ধরবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল, তিনি এ মন্তব্য করেন। 6টি বুথের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী 18 মার্চ টিএসসিতে 2 দলের 20 জনকে পুরস্কৃত করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠক শেষে কথা বলছেন অংশগ্রহণকারীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তারা তাদের যেই প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে তারা কাজ করছে সেটার সারসংক্ষেপ বা পরিকল্পনা তারা তুলে ধরেছিলেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের যে দলীয় অবস্থান সংস্কার বিষয় সেটা তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে সংস্কার বিষয়ে অবস্থান, যে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। তো আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি। ইউএন সেক্রেটারির জায়গা থেকে তিনি বলেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা সরকার তারা যাতে নিজেরাই সমঝোতায় আসে, একটা ঐক্যমতে আসে এবং গণতন্ত্রের যে ট্রু এসেন্স সেটাকে মাথায় রেখে যাতে আমরা একসাথে কাজ করি, একটা ইউনিটিতে আসতে পারি, এটা তিনি তার জায়গা থেকে প্রত্যাশা করেন। কোনো বিষয় তো কথা হয়েছে, মোটামুটি নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? যদি বিএনপি মহাসচিব মাত্র বলে গেলেন যে নির্বাচন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে নির্বাচনের দিকে আসলে এগোতে হবে সংকট নিয়ে সবকিছুতে। আপনারা কি নির্বাচন নিয়ে কোনো কথা বলেছেন? আমরা মনে করি এবং আমরা এটাই বলেছি যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি।
কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না। এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে। এখানে মতপার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কখন হবে, পরে কতটুকু হবে, সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা এক ঐক্যমতে আসলে আসতে পারবো। না, এখানে তো আসলে খুব বিস্তারিত আলাপের বিষয়ে সুযোগ ছিল না। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে। তো এই বিষয়গুলো মূলত বিচারের বিষয়ে আপনাদের কোনো সহযোগিতা চেয়েছেন? বিচারের বিষয়ে জাতিসংঘের কোনো সহযোগিতা চেয়েছেন? জি, আমরা তাদের কাছ থেকে ওভারঅল এই বিচার এবং সংস্কার সহ এই সার্বিক বিষয়ে সহযোগিতা চেয়েছি, ধন্যবাদ জানিয়েছি এবং তারা জাতিসংঘের যে সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি। আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তাহলে তারা তাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করবে। জমজমাট ঈদবাজার যমুনা ফিউচার পার্কে তিল ধারণের ঠাঁই নেই, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। রমজানের এই সময়ে কোন কোন পণ্যের প্রতি ক্রেতাদের মনোযোগ বেশি থাকে, সার্বিক অবস্থা জানাবেন সেখানকার, এবং বেচা বিক্রি কেমন চলছে? ছোঁয়া, বেচা বিক্রি কিন্তু যমুনা ফিউচার পার্কে মোটামুটি রমজানের একদম শুরু থেকেই শুরু হয়ে গিয়েছিল, ঈদের যে কেনাকাটা বলতে যেটা আমরা বুঝি, এবং শুরু থেকেই কিন্তু যমুনা ফিউচার পার্কে ঈদের যে কালেকশনগুলো সেগুলো আসতে শুরু করে দিয়েছিল। এবং এখন আমরা বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ঘুরে ঘুরে দেখেছি তাদের কিন্তু ইতিমধ্যেই প্রায় সব কালেকশনই চলে এসেছে। কিছু কিছু ফ্যাশন হাউস বলছে যে তাদের আরও কিছু কালেকশন আসা বাকি আছে, সেগুলো আসবে। এবং রমজান কিছুদিন পরেই হয়তো ঈদ পালন করবে বাংলাদেশের মানুষ এবং পুরো বিশ্বের মুসলমান সম্প্রদায়, এবং এই জন্যই কিন্তু প্রতি বছরের মতো এবারও যমুনা ফিউচার পার্কের বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন আউটলেটে কিন্তু বিভিন্ন মূল্য ছাড় দেওয়া হচ্ছে। এবং সেসব কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে 50% মূল্য ছাড়, কিছু ক্ষেত্রে 25% মূল্য ছাড় রয়েছে। এবং বিশেষত্ব আনা হয়েছে বেশ কিছু ফ্যাশন হাউসের কালেকশনে। এবং যেহেতু রোজার মাস একদম গরমের মধ্যে পড়েছে, ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ এখানে এসে অনেক স্বস্তির সঙ্গে তাদের ঈদের কেনাকাটা করছেন। শুধুমাত্র পোশাক নয়, সমস্ত ধরনের পণ্য সামগ্রী তারা কিনছেন এবং স্বস্তির সঙ্গে ঈদের কেনাকাটা সেরে রাখছেন। ধন্যবাদ ঐশী আপনাকে। গাজায় যুদ্ধবিরতির পরিধি বাড়াতে এবং স্থায়ীভাবে সংঘাত বন্ধে নতুন পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই গাজায় পুরোপুরি লড়াই বন্ধ হবে। এদিকে যুদ্ধবিরতির জন্য দ্বিতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুত হামাস। এ লক্ষ্যে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন জিম্মিদের মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনটি। শর্ত পাল্টা শর্তের বেড়াজালে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরেই এই ইস্যুতে চলছে আলোচনা। দ্বিতীয় ধাপে বন্দী মুক্তি নিয়ে দেখা দিয়েছে দোলাচল। এবার গাজার সংঘাত বন্ধে নতুন পরিকল্পনার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে এর মাধ্যমে এপ্রিলের মধ্যে সম্ভব হবে সব বন্দী বিনিময়। শুধু তাই নয়, স্থায়ীভাবেও বন্ধ হবে গাজায় ইসরায়েলি আগ্রাসন। এই অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন এক নাগরিককে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত সংগঠনটি, তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এ অবস্থায় আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে একমাত্র পন্থা আখ্যা দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। গেল 80 বছর ধরে ফিলিস্তিনের মানুষ এই ভোগান্তিতে রয়েছে। তাদের নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকট মোচনের আর কোনো পথ আমরা দেখছি না। আরব দেশগুলো আরো 20 বছর আগেই এই ইস্যুতে জোর দিয়ে চুক্তিও করেছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ শেষ হয় গেল 2 মার্চ। এরপর থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।